হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুমন্ত্র WBCS। আজকের আমি তোমাদের একটা ইম্পর্ট্যান্ট টপিক করাবো। অলরেডি আমি তোমাদের সাথে ইন্ডিয়ান পলিটি সিরিজ শুরু করে দিয়েছি। তোমাদেরকে বলেছিলাম আমি ইন্ডিয়ান পলিটির ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো যেগুলো হবে আমি পুরোটা তোমাদের ভিডিওতে আমি শেয়ার করব এবং তার সাথে সাথে কিছু MCQ সিরিজ আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো আজকের এরকম একটা টপিক আর্টিকেল 14 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমি অলরেডি এর আগের ফান্ডামেন্টাল রাইটের উপর যে ইম্পর্ট্যান্ট আর্টিকেল যেগুলো, আর্টিকেল 12 কাকে বলে, আর্টিকেল 13 কাকে বলে, বা আর্টিকেল 12 এবং 13 রিলেটেড সমস্ত প্রভিশন আমি ডিটেলসে ডিসকাশন করেছি। তো আজকের আর্টিকেল 14 সম্পর্কে ইচ অ্যান্ড এভরিথিং আমরা জানবো, যেগুলো WBCS সহ অন্যান্য পরীক্ষায় যেগুলো আসে, খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, চলো সেখানে শুরু করার আগে আমি কয়েকটা কথা বলে নিই। 2023 সালের WBCS-এর প্রিলিমিনারি জন্য আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে, অনলাইন এবং অফলাইন দুটো মোডেই। অনলাইন এতদিন চলছিল, কিন্তু অফলাইন আমরা অলরেডি শুরু করে দিয়েছি। তোমরা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা আছো, তোমরা যারা আমাদের অফলাইন পড়ার যারা মজা নিতে চাও বা অনলাইন পড়ার যারা মজা নিতে চাও, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এই দুটো নম্বর দেওয়া আছে এবং ডেসক্রিপশানে সেখান থেকেও ডিটেলস তোমরা পেয়ে যাবে। আমাদের অলরেডি একটা ম্যাগাজিন বেরিয়েছে লাইট হাউস বলে, তোমরা জানো এটা খুবই পপুলার হয়েছে, তোমরা সবাই এটাকে ভালোবেসেছো। তো যারা এখনও পর্যন্ত অ্যাভেল করোনি, তো তারা এটা অ্যাভেল করতে পারো। তলায় ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে চাইলে তোমরা অ্যাভেল করতে পারো। তো চলো শুরু করি আজকের টপিক, আর্টিকেল 14 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। দেখো, এই আর্টিকেল 14-তে যাওয়ার আগে আমি কয়েকটা কথা প্রথমে বলে নিই। আমরা দেখি যে ফান্ডামেন্টাল রাইটের যে কটা আর্টিকেল আছে, আমরা দেখব আর্টিকেল 12 থেকে শুরু করে আর্টিকেল 35 পর্যন্ত কী আছে না, আমাদের ফান্ডামেন্টাল রাইট আছে। কিন্তু সবগুলো কি ফান্ডামেন্টাল রাইট? আমি অলরেডি আমার প্রিভিয়াস ভিডিওতে আমি বলে দিয়েছি যে আর্টিকেল 12, আর্টিকেল 13 এটা ঠিক ফান্ডামেন্টাল রাইট নয়, বা আর্টিকেল 33, আর্টিকেল 34, আর্টিকেল 35 এগুলো ঠিক ফান্ডামেন্টাল রাইট নয়। ফান্ডামেন্টাল রাইট রিলেটেড কিছু প্রোটোকল, সেগুলোর কথা বলেছিলাম। তো অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল রাইট যেগুলো আছে সেগুলো আর্টিকেল 14 থেকে শুরু করে আর্টিকেল 32 পর্যন্ত দেখতে পাবো। তার মধ্যে দেখো আজকের আমরা যেটা পড়বো আর্টিকেল 14। তো দেখবো এই আর্টিকেল 14 থেকে আর্টিকেল 32 পর্যন্ত যে কটা ফান্ডামেন্টাল রাইট যেগুলো আছে, তার মধ্যে 6টা ক্যাটাগরি আছে, তোমরা জানো। তার মধ্যে ফার্স্ট যে ক্যাটাগরি, দ্যাট ইজ রাইট টু ইকুয়ালিটি। ঠিক আছে, রাইট টু ইকুয়ালিটির আর্টিকেল কত? আর্টিকেল 14 থেকে শুরু করে দেখবো আর্টিকেল 14, 15, 16, 17 এবং 18, তাই না? আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18 পর্যন্ত দেখবো রাইট টু ইকুয়ালিটি আছে। এবং তার মধ্যে প্রথম যে রাইটটা আর্টিকেল 14, সেটা কি বলে এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। চলো আর্টিকেল 14 কি বলে আমরা একটু দেখে নিই। কি বলেছে? দ্য স্টেট শ্যাল নট ডিনাই টু এনি পারসন ইকুয়ালিটি বিফোর ল অর দ্য ইকুয়াল প্রোটেকশন অফ লজ, কোথায় না, উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। তাহলে কি বলেছে না, স্টেট ডিনাই করবে না কোনো পার্সনকে, কিসের জন্য না, ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশন অফ লজ। এখান থেকে স্টেট কাউকে ডিনাই করবে না, কোথায় না, উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। এবার আমি প্রথমে বলি যে প্রথমে জানবো এখান থেকে 3টে টার্ম খুব ইম্পর্টেন্ট আছে। একটা হচ্ছে এই পার্সন কথাটা, একটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, আর একটা কথা হচ্ছে কি না, ইকুয়াল প্রোটেকশন অফ লজ। ওকে, সবটাই জানবো। তো আর্টিকেল 14-তে দুখানা ফ্রেজ ইউজ করা হয়েছে, একটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, আর একটা হচ্ছে কি ইকুয়াল প্রোটেকশন অফ লজ। কাকে বলে, কি ব্যাপার, আমি ডিটেলস আলোচনা করছি। প্রথমে বলে নিই পার্সন বলতে কি বোঝায়। পার্সন বলতে বোঝায় এনি পার্সন হু ইজ রিজাইডিং উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, যে কোনো ব্যক্তি যে কিনা ইন্ডিয়ান টেরিটরির মধ্যে বসবাস করে, আমরা তাকে পার্সন বলি। কিন্তু আর্টিকেল 14-র পার্সনটা সেখানে ইন্ডিয়ানও আছে, ফরেনারও আছে, তার সঙ্গে সঙ্গে লিগাল পার্সনের কথাও বলা হয়েছে। ঠিক আছে, কি বললাম, লিগাল পার্সনের কথাও বলা হয়েছে। যেমন ধরো স্ট্যাটুটারি কর্পোরেশনস, কোনো কোম্পানিজ হতে পারে, হ্যাঁ, কোনো লিগাল পার্সন। তো এইগুলোকে নিয়ে বলা হয়েছে কি আমার পার্সন। তাহলে কী বললাম, পার্সন বলতে ইন্ডিয়ান হোক, ফরেনার হোক, বা লিগাল পার্সন, যেমন কোনো কোম্পানি হলো, ঠিক আছে, কোনো স্ট্যাটুটারি কর্পোরেশন হলো, ঠিক আছে, কোনো রেজিস্টার্ড সোসাইটি হলো, এইগুলোকে বলা হয়েছে কি না লিগাল পার্সন। তো চলো এবারে আমরা দেখব যে ইকুয়ালিটি বিফোর ল কাকে বলে এবং ইকুয়াল প্রোটেকশন অফ লজ কাকে বলে। দেখো, ইকুয়ালিটি বিফোর ল বলতে বোঝায় যে আইনের চোখে সবাই সমান। কি বললাম,
আইনের চোখে সবাই সমান। এখানে আইন কোনো রকমভাবে কাউকে ডিসক্রিমিনেট করে না, ঠিক আছে? আইন কোনো রকমভাবে কাউকে, মানে হতে পারে ধনী, হতে পারে দরিদ্র, হতে পারে কালো হোক, ফর্সা হোক, কোনো স্টেট থেকে বিলং করো, কিংবা কোন কাস্টে তুমি বিলং করো, সমস্ত কিছু নির্বিশেষে আইন সবাইকে বা আইনের চোখে সবাই সমান। সমস্ত কিছু নির্বিশেষে আইনের চোখে সবাই সমান। এখানে আইন কাউকে ডিসক্রিমিনেট করে না। কোনো একটা ল যদি কোনো ব্যক্তি ভায়োলেট করে, সেই ব্যক্তি নারী না পুরুষ, সেই ব্যক্তি রিচ না পুয়ার, তো সমস্ত কিছু নির্বিশেষে সবাইকে কিন্তু ইকুয়ালি ট্রিট করবে। কে করবে? না ল, ঠিক আছে? তো এখানে আমি বললাম যে কি কোনো রকম কোনো স্পেশাল প্রিভিলেজ কোনো ব্যক্তি পায় না। এখানে কোনো স্পেশাল প্রিভিলেজ কোনো ব্যক্তি পায় না আইনের চোখে দেখতে গেলে আমাদের প্রাইম মিনিস্টারও যা, একজন সাধারণ মানুষও কিন্তু তাই। এটা কিন্তু ইকুয়ালিটি বিফোর ল বলে। এই কনসেপ্টটা এসছে কোথা থেকে? না, এই কনসেপ্টটা এসছে ইউকে থেকে। এই কনসেপ্টটা এসছে ইউকে থেকে। তোমরা জানো ইউকের একজন রিনাউন্ড জুরিস্ট ছিলেন এভি ডাইসি বলে। তো ডাইসির যে রুল অফ লয়ের যে কনসেপ্ট, সে ডাইসিয়ান রুল অফ ল থেকে আমরা কি করেছি না, ইকুয়ালিটি বিফোর ল যে কনসেপ্টটা, সেটা আমরা বড় করেছি। তাহলে কি শিখলাম? তাহলে আরেকবার আমি রিপিট করে দিই। ইকুয়ালিটি বিফোর ল তাহলে কাকে বলে? না, ইকুয়ালিটি বিফোর ল বলতে বোঝায় আইনের চোখে সবাই সমান, ঠিক আছে? আইনের চোখে সবাই সমান। আইন কাউকে কোনো রকমভাবে কোনো ডিসক্রিমিনেট এখানে করা হয় না। কোনো স্পেশাল প্রিভিলেজ কোনো ব্যক্তিকে দেওয়া হয় না। এখানে প্রাইম মিনিস্টারও যা, একজন অর্ডিনারি ব্যক্তিও কিন্তু তাই। আইনের চোখে সবাই সমান। এই কনসেপ্টটা আমরা কোথা থেকে বড় করেছি? এই কনসেপ্টটা বড় করেছি ইউকে থেকে। এবং ইউকেরই একজন রিনাউন্ড জুরিস্ট ছিলেন এভি ডাইসি। তো তিনি একটা কনসেপ্ট দিয়েছিলেন রুল অফ ল। সেই রুল অফ ল থেকে আমরা নিয়েছি কি না, ইকুয়ালিটি বিফোর ল, এই কনসেপ্টটা আর্টিকেল 14-তে, ঠিক আছে? এবারে বলা হয় কি না, ইকুয়ালিটি বিফোর ল, এটা শুনতে মনে হলে পজিটিভ হলেও এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা নেগেটিভ কনসেপ্ট। কেন নেগেটিভ কনসেপ্ট? না, সেটা বুঝতে গেলে আমাকে ইকুয়াল প্রোটেকশন অফ লস যেটা, সেটাও বুঝতে হবে। আসলে যেহেতু এখানে কোনো রকম কোনো ডিসক্রিমিনেট করা হয় না, যেহেতু আইন সবাইকে সমানভাবে বা আইনের চোখে সবাই সমান, এই অর্থে যেহেতু আইন কাউকে ডিসক্রিমিনেট করে না, সেহেতু এটা নেগেটিভ কনসেপ্ট। কেন নেগেটিভ? ধরো যদি এরকম হতো যে ইকুয়াল প্রোটেকশন অফ লয়ের ক্ষেত্রে দেখি, তাহলে দেখবো ইকুয়ালিটি বিফোর লটা আরও বুঝতে পারবো। ইকুয়াল প্রোটেকশন অফ লজ অন দ্য আদার হ্যান্ড দেখবো কি না, এখানে আমরা রিজনেবল ডিসক্রিমিনেশন করি। এখানে আমরা রিজনেবল ডিসক্রিমিনেশন করি, বা আমরা লাইক শুড বি ট্রিটেড অ্যাজ লাইক, আনলাইক শুড নট বি ট্রিটেড অ্যাজ লাইক। যেমন যদি সার্কামস্ট্যান্সেস যদি ইকুয়াল হয়, আরেকবার বলছি, যখন কিনা সার্কামস্ট্যান্সেস যখন ইকুয়াল, ঠিক আছে, তখন কি হবে, ইকুয়াল সার্কামস্ট্যান্সে আমরা ইকুয়াল ব্যক্তিকে ইকুয়াল অপরচুনিটি দেব, বা তাকে সেই রকম করে ট্রিট করব। যখন সার্কামস্ট্যান্সেস যখন ইকুয়াল নয়, তখন কিন্তু আমরা আনইকুয়াল লোকজনকে ইকুয়ালি ট্রিট করব না। সহজ ভাষায় যদি বলি, ধরা যাক একজন ব্যক্তি আছে যে পার ইয়ারে 1 কোটি টাকা ইনকাম করে, আর একজন ব্যক্তি আছে সে পার ইয়ারে সাপোজ 5 লাখ টাকা ইনকাম করে। তাহলে যদি দেখি যে দুজনকেই যদি ইকুয়ালি ট্যাক্স পে করতে হতো, তাহলে কি হতো না, যে ধনী এবং যে তুলনামূলকভাবে এই যে ইনকাম যে ডিফারেন্স সেটা কিন্তু থেকেই যেত। কিন্তু আমরা কি করেছি, আমরা করেছি যেটা, যে কিনা বেশি ইনকাম করে আমরা কি করি, তার উপরে আমরা বেশি টাকা ট্যাক্স চাপাই, স্বাভাবিক। আর যে তুলনামূলকভাবে কম ইনকাম করে হয়তো তাকে আমরা ট্যাক্স রিবেট দিই, বা ট্যাক্স রেটের পরিমাণ কিন্তু কম। তার কারণ কি, এদেরকে আমরা তাহলে ইকুয়ালি ট্রিট করি না। কখন আমরা ইকুয়ালি ট্রিট করতাম? যদি এ এবং বি ব্যক্তি, তখনই ইকুয়ালি ট্রিট হবে যদি দুজনেই 1 কোটি টাকা ইনকাম করে, বা সোজা কথা দুজনের সার্কামস্ট্যান্সেস যখন ইকুয়াল হবে। তখন একজন ব্যক্তি 1 কোটি টাকা ইনকাম করে আর একজন ব্যক্তি 5 লাখ টাকা ইনকাম করে, তাহলে এদের সার্কামস্ট্যান্সেস ইকুয়াল নয়। তাই যেহেতু এদের সার্কামস্ট্যান্সেস ইকুয়াল নয়, তাই এদের উপরে একই ল সমানভাবে অ্যাপ্লিকেবল হবে না। সেটা কে বলে? ইকুয়াল প্রোটেকশন অফ লজ বলে, ঠিক আছে? কারণ এদের মধ্যে একটা রিজনেবল ডিসক্রিমিনেশন করা হবে। কোনো একটা ক্রাইম একজন অ্যাডাল্ট করলো আর একটা মাইনর চাইল্ড করলো, তাই দুজনকে কিন্তু আলাদাভাবে এখানে ট্রিট করা হবে। আগেরটাই কিন্তু একই রকমভাবে ট্রিট করা হয়েছিল, বোঝা গেছে?
তো তাই কি করা হয়েছে, যেহেতু এ ডিসক্রিমিনেট করে না ইকুয়ালিটি বিফোর ল, ঠিক আছে, তাই এটা একটা নেগেটিভ কনসেপ্ট, মাথায় রেখো। আর যেহেতু এ রিজনেবল ডিসক্রিমিনেশন করে, তাই এটা একটা পজিটিভ কনসেপ্ট। এবং এই পজিটিভ কনসেপ্ট দ্যাট ইজ ইকুয়াল প্রোটেকশন অফ লজ, যেটা এটা আমরা বড় করেছি ফ্রম ইউএসএ থেকে, ঠিক আছে। মাথায় রেখো, পরীক্ষায় কিন্তু এখান থেকে ডাব্লিউবিসিএস মেন্স এবং প্রিলিমিনারি দুটোতেই কিন্তু প্রচুরবার কোশ্চেন এসছে, এছাড়া অন্যান্য পরীক্ষাতেও কিন্তু এসছে, এখান থেকেও কিন্তু আবারও কিন্তু এক্সপেক্টেড যে এখান থেকে প্রশ্ন আসবে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি আমরা কি শিখলাম একটু দেখে নিই। সেটা হচ্ছে আর্টিকেল 14তে কি আছে, যে স্টেট শ্যাল নট ডিনাই টু এনি পারসন, কি দেবে স্টেট ডেফিনেট করে, কি দেবে না ইকুয়ালিটি বিফোর ল দেবে এবং ইকুয়াল প্রোটেকশন অফ লজ দেবে, ঠিক আছে, উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। সোজা কথা। তাহলে এক্ষেত্রে বললাম যে পার্সন বলতে কি বোঝায়, এখন দেখো মানে একটা কথা মাথায় রেখো, স্টেট দেবে, কিন্তু দ্য টার্ম স্টেট দেবে বলেছে, কাকে দেবে, পার্সনকে, এনি পার্সনকে দেবে। এখানে কিন্তু কোথাও সিটিজেন কথাটা বলা নেই। যদি সিটিজেন বলতো তাহলে শুধুমাত্র ভারতের নাগরিক বোঝাতো। তোমরা জানো আর্টিকেল 14 কিন্তু সবাই পায় মানে এটা ফান্ডামেন্টাল রাইট হলো, তোমরা জানো আশা করি, যে কিছু কিছু ফান্ডামেন্টাল রাইট আছে যেগুলো শুধুমাত্র ভারতের নাগরিকরাই এনজয় করে, ভারতে বসবাসকারী অন্য কোনো ব্যক্তি সেটা কিন্তু এনজয় করে না। সেক্ষেত্রে ডেফিনেট করে বলা থাকে যে সিটিজেন। এখানে কিন্তু সিটিজেন বলা নেই, পার্সন বলা আছে। পার্সন বলতে কি আমি অলরেডি বললাম, আর্টিকেল 14 পার্সন একটা ওয়াইডার সেন্সে। এখানে দেখবো যে সেখানে ভারতের নাগরিকরাও আছে, ফরেনাররাও আছে এবং লিগ্যাল পার্সন, লাইক কোনো কর্পোরেশনের কথা বললাম, কোম্পানির কথা বললাম, কোনো রেজিস্টার্ড সোসাইটি, ঠিক আছে। তো এদেরকে নিয়েই কিন্তু পার্সন বলেছে, বারবার করে বলছি, প্লিজ মাথায় রেখো। তাহলে কি দেখলাম না, আমাদের আর্টিকেল 14তে আমরা কি করেছি না ইকুয়ালিটি বিফোর ল নিয়েছি এবং ইকুয়াল প্রোটেকশন অফ লজও নিয়েছি। মানে দুটো কনসেপ্টই কিন্তু আমাদের কনস্টিটিউশনে আছে। এমনটা নয় যে শুধুমাত্র ইকুয়ালিটি বিফোর ল আছে, তা কিন্তু নয়। দুটো কনসেপ্টই কিন্তু আমাদের কনস্টিটিউশনে আছে। আর্টিকেল 14তে কিন্তু এই দুটো ফ্রেজই আছে, ঠিক আছে। অলরেডি দেখো আমি এখানে কিন্তু আন্ডারলাইন করে দিয়েছি। আচ্ছা, এবারে তোমাদের মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসবে যে দুটো থাকা সত্ত্বেও দুটোই কি একসাথে অ্যাপ্লিকেবল করা হবে, বা কে ডিসাইড করবে কোন কেসে কোনটাকে অ্যাপ্লাই করব। দেখো এইটা ডিপেন্ড করে কেস টু কেস, ঠিক আছে। এটা ডিপেন্ড করে কেস টু কেস এবং জুডিশিয়ারি, স্পেশালি যিনি জাজ আছেন, তো তিনি ডিসাইড করবেন যে কোন কেসে কোনটা ফলো করা হবে, ঠিক আছে। এটা পুরোটাই ডিসাইড করে জুডিশিয়ারি, স্পেশালি জাজ যিনি বিচার করছেন, সেই জাজ ডিসাইড করবে কোন কেসে, যদি কোনো কেসে দেখা যায় সেখান থেকে ইকুয়ালিটি বিফোর লটা অ্যাপ্লিকেবল, সেক্ষেত্রে ইকুয়ালিটি বিফোর ল অ্যাপ্লাই করা হবে। যদি কোনো কেসে দেখা যায় যে ইকুয়াল প্রোটেকশন অফ লজ অ্যাপ্লাই করা হবে, তো সেক্ষেত্রে ইকুয়াল প্রোটেকশন অফ লজ অ্যাপ্লাই করবে। কে করবে, আবারও বলছি, যিনি জাজ, সেই জাজ কিন্তু ডিসাইড করবেন, ঠিক আছে। চলো এবারে কি না, এই যে ইকুয়ালিটি বিফোর ল দেখলাম, আমি একটু আগেই বললাম যে আইনের চোখে সবাই সমান এবং কি না এখানে ডিসক্রিমিনেশন করা হয় না, আমি বললাম তো। প্রত্যেকের মতো এরও দেখবো বেশ কিছু কিছু এক্সেপশনাল গ্রাউন্ড আছে। কার বললাম আমি না, এই ইকুয়ালিটি বিফোর ল যেটা আছে, এই ইকুয়ালিটি বিফোর লয় দেখবো বেশ কিছু এক্সেপশনাল গ্রাউন্ড আছে, যেখানে দেখবো যে আমরা ডিসক্রিমিনেট করি। কি বললাম, সেখানে আমরা ডিসক্রিমিনেট করি, ঠিক আছে। তো চলো সেরকমই বেশ কিছু কিছু এক্সেপশনাল গ্রাউন্ড কি আমরা একটুখানি দেখে নিই। আচ্ছা, প্রথমেই বলে নিই আর্টিকেল 361 কথা, ঠিক আছে। আর্টিকেল 361 হচ্ছে যে কটা আর্টিকেল 14 যে কটা এক্সেপশনাল কেস আছে, তার মধ্যে আর্টিকেল 361 একটা, ঠিক আছে, আর্টিকেল 195 একটা, আর্টিকেল 105 একটা, ঠিক আছে, আর্টিকেল 31C একটা। তো এইগুলো প্রত্যেকটা আমরা ইন ডিটেলসে চলো একটা একটা করে আমরা আলোচনা করে নিই, ঠিক আছে। আচ্ছা দেখো, আর্টিকেল 361 যেটা, এটা হচ্ছে একটা স্পেশাল প্রোটেকশন পায়, স্পেশাল প্রিভিলেজ পায়। কে পায় না, এটা প্রেসিডেন্ট পায়, গভর্নর পায় এবং একটা সময় রাজপ্রমুখের একটা পদ ছিল, ঠিক আছে। রাজপ্রমুখ, তোমরা দেখবে লক্ষ্মীকান্তের বইটাই টার্মটা কিন্তু মেনশন করা আছে, রাজপ্রমুখ। তো তিনিও পেতেন। তো এখন যদি দেখি, তো প্রেসিডেন্ট এবং গভর্নর এরা কিন্তু বেশ কিছু কিছু প্রোটেকশন পায়। কি কি পায় চলো, আন্ডার আর্টিকেল 361 ক্লজ 1 এটা বলে, দ্য প্রেসিডেন্ট অর গভর্নর, প্লিজ বাবা এই প্রত্যেকটা কথা খুঁটিয়ে খুঁটিয়ে শুনবে, মন দিয়ে শুনবে, কারণ এখান থেকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করা হয়। দ্য প্রেসিডেন্ট অর গভর্নর অর রাজপ্রমুখ of a state shall not be answerable to any court
for the exercise and performance of the powers and duties of his office or for any act done or purporting to be done by him in exercise and performance of those powers and duties. Moral of the story, in a nutshell যদি আমি বলি তাহলে বলেছে কি প্রেসিডেন্ট, গভর্নর বা রাজপ্রমুখ তারা যখন কাজকর্ম করবে, তারা যখন তাদের অফিস যখন সার্ভ করবেন, তখন সেরকম সময় তারা কোনো কোর্টে তারা আনসারেবল থাকবে না, তারা কোনো কাজের জন্য তারা জবাবদিহি করবে না। ঠিক আছে, এইটা বলেছে আর্টিকেল 361 ক্লজ 1-এ। আর্টিকেল 361 ক্লজ 2 এটা বলে যে তাদের বিরুদ্ধে, গভর্নর হোক বা প্রেসিডেন্ট হোক, তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো ক্রিমিনাল প্রসিডিংস তোলা যাবে না। ঠিক আছে, ডিউরিং হিজ টার্ম অফ অফিস, যতদিন একজন প্রেসিডেন্ট এবং একজন গভর্নর যতদিন তিনি তার অফিস সার্ভ করবেন, ততদিন তাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল প্রসিডিংস তোলা যাবে না। মাথায় রেখো, আর্টিকেল 361 ক্লজ 3 এটা বলে যে প্রেসিডেন্ট, গভর্নর তারা যখন অফিসে থাকবেন, তারা যখন অফিস সার্ভ করবেন অ্যাজ প্রেসিডেন্ট বা গভর্নর হিসাবে, তখন ইমপ্রিজনমেন্ট মানে তাদেরকে অ্যারেস্ট বা তাদেরকে বন্দি করা যাবে না। ঠিক আছে, আচ্ছা আর কি বলেছে, আর একটা বলেছে যে প্রেসিডেন্ট হোক বা গভর্নর হোক তাদের বিরুদ্ধে কোনো সিভিল প্রসিডিংস তোলা যাবে না। ঠিক আছে, তাদের বিরুদ্ধে কোনো সিভিল প্রসিডিংস তোলা যাবে না। ওকে, সিভিল প্রসিডিংস মানে কি তোমরা জানো, ধরো জমি জমা সংক্রান্ত মামলা, এই জাতীয় সিভিল যেগুলো হয়। ঠিক আছে, তো এগুলোকে তোলা যাবে না। কিন্তু এরও একটা গ্রাউন্ড আছে, কিন্তু তোলা যেতে পারে, তাকে আগে থেকে 2 মাসের নোটিশ দিতে হবে। ঠিক আছে, তাকে আগে থেকে 2 মাসের নোটিশ দিতে হবে, তবে তোলা যাবে, আদারওয়াইজ নয়। তাহলে আরেকবার আমি বলছি, কি বলছি একটুখানি প্লিজ মন দিয়ে শোনো। বললাম আর্টিকেল 361-এ আর্টিকেল 14 দেখবো কি ইকুয়ালিটি বিফোর লয়ের এক্সেপশনাল গ্রাউন্ড আছে। কি আছে না, এই আর্টিকেল 361টা শুধুমাত্র প্রেসিডেন্ট, গভর্নর এবং রাজপ্রমুখ এরা পায়, আর অন্য কেউ পায় না। কি পায় না, একটা বললাম যে প্রেসিডেন্ট হোক বা গভর্নর হোক, ঠিক আছে, এরা তাদের কাজকর্মের জন্য কোনো কোর্টে তারা আনসারেবল থাকবে না। আর্টিকেল 361 ক্লজ 1 এটা বলে। ঠিক আছে, আর্টিকেল 361 ক্লজ 2 এটা বলে তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো ক্রিমিনাল প্রসিডিংস তোলাই যাবে না। আর্টিকেল 361 ক্লজ 3 কি বলে যে তারা যখন অফিস যখন সার্ভ করবেন, ঠিক আছে, তাদেরকে জেলে বন্দি করা যাবে না। ঠিক আছে, বা অ্যারেস্ট করা যাবে না, সিম্পল জিনিস। আর্টিকেল 361 ক্লজ 4 কি বলে যে তাদের বিরুদ্ধে কোনো সিভিল প্রসিডিংসও তোলা যাবে না, কিন্তু হ্যাঁ তোলা যেতে পারে যদি তাদেরকে 2 মাসের আগাম নোটিশ দেওয়া হয় তবে। তো এগুলো সবগুলোই কিন্তু WBCS কিন্তু পরীক্ষায় অলরেডি এসে গেছে, তো আবারও আসতে পারে। ঠিক আছে, তো এগুলো কিন্তু কি না, এগুলো আর্টিকেল 361-এ আছে, যেটা কিনা আর্টিকেল 14-এর একটা এক্সেপশনাল গ্রাউন্ড। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখে নিই। নেক্সট হচ্ছে আর্টিকেল 361A, এটাও কি না দেখবো কি না আর্টিকেল 14-এর একটা এক্সেপশনাল গ্রাউন্ড। ঠিক আছে, কি না এখানেও দেখবো যে আমরা ডিসক্রিমিনেট করি। ইনিশিয়ালি আর্টিকেল 361 এটা আমাদের কনস্টিটিউশনে ছিল না। ঠিক আছে, ইনিশিয়ালি 361 এটা কিন্তু আমাদের কনস্টিটিউশনে ছিল না। থ্রু 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1978, ঠিক আছে, মোরারজি দেশাই গভর্নমেন্ট এটাকে অ্যাড করেছিল। ঠিক আছে, 2015 সালের মেন্সে কিন্তু এই প্রশ্নটা এসেছিল, যদি তোমাদের মনে থাকে বা প্রিভিয়াস ইয়ার করার সময় দেখবে এই প্রশ্নটা তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, কি বলেছে, বলছে কোনো ব্যক্তি, স্পেশালি কোনো রিপোর্টার, ঠিক আছে, তিনি যদি কোনো রিপোর্ট পাবলিশ করেন, ঠিক আছে, সেটা হতে পারে হাউস অফ পার্লামেন্ট হোক, পার্লামেন্টের যে কোনো হাউস হোক বা স্টেট লেজিসলেচারের যে কোনো হাউস হোক, যদি কোনো ট্রু রিপোর্ট যদি পাবলিশ করে, তো তার জন্য তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল প্রসিডিংস বা কোনো সিভিল প্রসিডিংস আনা যাবে না। আই রিপিট, এটা কারা পায়, স্পেশালি যারা সাংবাদিকতা যারা করে। ঠিক আছে, তো এরকম লোকজনের কথা বলছে, বা কোনো ব্যক্তি যদি এমন কোনো রিপোর্ট পাবলিশ করে যেটা কি বললাম পার্লামেন্ট মানে লোকসভা হোক বা রাজ্যসভাতে হোক আলোচনা হয়েছে এরকম কোনো রিপোর্ট, বা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিধানসভা বা বিধান পরিষদ স্টেট লেজিসলেটিভ কাউন্সিলে আলোচনা হয়েছে এরকম কোনো রিপোর্ট, সেটা যদি পাবলিশ করে এবং সেই রিপোর্টটা যদি ট্রু হয়, তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো ক্রিমিনাল বা কোনো সিভিল প্রসিডিংস তোলা যাবে না। এটা অরিজিনালি কনস্টিটিউশনে ছিল না, এটা আমরা অ্যাড করেছি থ্রু 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1978।
8। ওকে, মাথায় রেখো 2015 সালে কিন্তু মেন্সে এই প্রশ্নটা কিন্তু ছিল। ওকে, নেক্সট আর্টিকেল 105 এবং আর্টিকেল 194 এই দুটো কিন্তু একই রিলেটেড। একটা শুধুমাত্র যারা পার্লামেন্টের মেম্বার তাদের জন্য অ্যাপ্লিকেবল, আর একটা যারা স্টেট লেজিসলেচারের মেম্বার তাদের জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু যে প্রভিশনটাই কিন্তু সেম। কি বলেছে? নো মেম্বার অফ পার্লামেন্ট শ্যাল বি লায়াবল টু এনি প্রসিডিংস ইন এনি কোর্ট in respect of anything said or any vote given by him in parliament or any committee। কি বলেছে? কোনো পার্লামেন্টের কোনো মেম্বার তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে যা বলেন বা যা কাজকর্ম করেন বা তিনি যা ভোট টোট দেন, ঠিক আছে, পার্লামেন্টারি বা তিনি পার্লামেন্টারি কমিটিতেও তিনি যা তোমরা জানো পার্লামেন্টারি কমিটিতে অনেক সময় কোনো কিছু ডিসাইড করা হয়, ঠিক আছে, এবং সেখানে ভোটাভুটিও কিন্তু করা হয়। তো এই সংক্রান্ত তিনি যাই করুক না কেন সেই রিলেটেড কোনো কিছু চ্যালেঞ্জ করা যাবে না, ঠিক আছে, কোথায় না কোর্টে, ঠিক আছে। এটা কিন্তু একটা স্পেশাল প্রোটেকশন তারা পায়, যারা মেম্বার অফ পার্লামেন্ট তারা কিন্তু পায়। এবং সেম জিনিসটা এটা যারা স্টেট লেজিসলেচার, যারা লেজিসলেটিভ অ্যাসেম্বলির যারা মেম্বার আছে বা স্টেট লেজিসলেটিভ কাউন্সিলের যারা মেম্বার আছে, ঠিক আছে, বা স্টেট লেজিসলেচারের যারা মেম্বার হয় তারাও কিন্তু পায় এটা আন্ডার আর্টিকেল 194 দিয়ে, ঠিক আছে। তো এটাও কিন্তু ইকুয়ালিটি বিফোর ল এর কিন্তু এক্সেপশন, ঠিক আছে। চলো নেক্সট কি, আর্টিকেল 31C। ওকে, এই আর্টিকেল 31C-টা এটাও কিন্তু অরিজিনালি আমাদের কনস্টিটিউশনে ছিল না, এটা অ্যাড করেছে ইন্দিরা গান্ধী, সেই সময় প্রাইম মিনিস্টার ছিলেন, তো ইন্দিরা গান্ধী এটাকে অ্যাড করেছেন, ঠিক আছে। আচ্ছা, এটা অ্যাড হয়েছে তোমরা জানো গোলকনাথ বলে, গোলকনাথ কেস হয়েছিল 1967-এ। ওকে, 1967-এ তো গোলকনাথ কেসের রিপ্লাই স্বরূপ পার্লামেন্ট দুটো অ্যামেন্ডমেন্ট করেছিল, তোমাদের মনে আছে আশা করি, 24th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং 25th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তাই না? আমার একটা পুরনো ভিডিও আছে, দেখো, ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল রাইট, কে বড় কে ছোটো, এই নিয়ে কেস লজ আমি কিছু করিয়েছিলাম, তো যদি না দেখে থাকো দেখে নিও, আশা করি বুঝতে পারবে। তো বাই দ্য ওয়ে, তো গোলকনাথ কেসের এগেনস্টে যখন 25th এবং 24th দুটো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হলো, আমি এটাতে 25th নিয়ে আলোচনা করছি, যেটা বলা হলো কি আর্টিকেল 31C অলসো ইজ অ্যান এক্সেপশন টু আর্টিকেল 14। কেন না, আর্টিকেল 14-এ মানে সরি আর্টিকেল 31C-তে এটা বলা হয়েছে যে ডিপিএসপির, ঠিক আছে, ডিপিএসপির আর্টিকেল 39-এর বি এবং আর্টিকেল 39-এর সি, ঠিক আছে, আর্টিকেল 39-এর ডিপিএসপির আর্টিকেল 39-এর বি এবং আর্টিকেল 39-এর সিকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে, ঠিক আছে, তোমরা জানো ডিপিএসপিকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব কার? স্টেটের, ঠিক আছে। স্টেট কাকে বলে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি আর্টিকেল 12 নিয়ে, প্লিজ তোমরা একটুখানি দেখে নিও, তাহলে বুঝতে সুবিধা হবে স্টেটের, ঠিক আছে। তো ডিপিএসপির আর্টিকেল 39B এবং আর্টিকেল 39C-কে ইমপ্লিমেন্ট করতে গিয়ে যদি আর্টিকেল 14 ভায়োলেট হয়, এর পরে দেখবো আর্টিকেল 14, আর্টিকেল 19 এবং আর্টিকেল 31 যদি ভায়োলেট হয়, ইউ ক্যানট মুভ কোর্ট, তুমি কোর্টে যেতে পারবে না, ঠিক আছে। আই রিপিট, আরেকবার বলছি, আর্টিকেল 31C আমরা অ্যাড করেছি কবে বললাম? 25th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1971। কে অ্যাড করেছে? ইন্দিরা গান্ধী অ্যাড করেছে, ঠিক আছে। কেন অ্যাড করেছে আমি বললাম যে 1967 যে গোলকনাথ কেস হয়েছিল, তো তার রিপ্লাই স্বরূপ দুটো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হয়, একটা 24th আর একটা 25th, ঠিক আছে। 25th-এ কী বলা হয় যে ডিপিএসপির আর্টিকেল 39-এর বি এবং আর্টিকেল 39-এর সিকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে যদি আর্টিকেল 14, 19 এবং আর্টিকেল 31 যদি ভায়োলেট হয়, ইউ ক্যানট মুভ কোর্ট, তুমি কোর্টে যেতে পারবে না, ঠিক আছে। তো আমরা দেখছি তাহলে কি যে আর্টিকেল 31C এটাও কিন্তু একটা এক্সেপশন টু আর্টিকেল 14। ওকে, লাস্ট এক্সেপশন যেটা, এটা আমাদের কনস্টিটিউশনে আছে এমনটা নয়, এটা ভিয়েনা কনভেনশন হয়েছিল, একটা ইন্টারন্যাশনাল কনভেনশন। ওকে, তার আর্টিকেল 31 আমাদের কনস্টিটিউশনের নয়, ভিয়েনা কনভেনশন হয়েছিল 1961-এর, তার আর্টিকেল 31 থেকে এই প্রোটেকশনটা পায়। এটা ইন্টারন্যাশনাল স্তরের ইস্যু একটা, সেটা হচ্ছে ফরেন রুলার যারা আছেন, অ্যাম্বাসেডার যারা আছেন বা ডিপ্লোম্যাট যারা আছে, তারা সমস্ত রকম ক্রিমিনাল এবং সিভিল প্রসিডিংস থেকে তারা ছাড় পান, ঠিক আছে, তারা এই সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকেন। তো এই ছিল মোটামুটি আর্টিকেল 14 রিলেটেড কেস, যেগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ডেফিনেটলি ইম্পর্টেন্ট। আমি আরেকবার ইন এ নাটসেল তোমাদেরকে একটুখানি বলছি, প্লিজ তোমরা একটুখানি আরেকবার দেখে নাও। কি বললাম? আর্টিকেল 14-এর দুটো কনসেপ্ট আছে, একটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, আর একটা হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ লজ, ঠিক আছে। ইকুয়ালিটি বিফোর ল কি বললাম না, নো ডিসক্রিমিনেশন বা জিরো ডিসক্রিমিনেশন অন দ্য আইজ অফ ল, এই কারণেই এটাকে আমরা বলছি নেগেটিভ কনসেপ্ট।
এটাকে বলা ডাইসিস রুল অফ ল, কারণ রুল অফ ল এর কনসেপ্টটাই আমরা নিয়েছি কিন্তু এই কি বলে এই ডাইসি এবি ডাইসির কনসেপ্ট থেকে, এবং এই রুল অফ ল থেকেই কিন্তু আমরা নিয়েছি এই ইকুয়ালিটি বিফোর ল এর কনসেপ্টটা কিন্তু আমরা এই রুল অফ ল থেকেই কিন্তু নিয়েছি, ঠিক আছে। এবং এটা কিন্তু নিয়েছি কোথা থেকে, ইউকে থেকে। ওকে, মাথায় রেখো, খুবই 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট ইকুয়াল প্রোটেকশন অফ লস, এটা নিয়েছি কি, এটা নিয়েছি আমরা ইউএসএ থেকে। এখানে কি বলা হয় না, এখানে আমরা রিজনেবল ডিসক্রিমিনেশন করব, রিজনেবল ডিসক্রিমিনেশন করব। ওকে, যখন সার্কামস্ট্যান্সেস ইকুয়াল তখন আমরা ইকুয়াল ভাবে ট্রিট করব, যখন সার্কামস্ট্যান্সেস ইকুয়াল নয় তখন আমরা ইকুয়ালি ট্রিট করব না, ঠিক আছে, বোঝা গেছে আশা করি। আচ্ছা, নেক্সট কি বললাম, আমাদের কনস্টিটিউশনে কিন্তু এই দুটো কনসেপ্টই কিন্তু আছে। ওকে, আচ্ছা, তারপরে কি বললাম আমি, যে আর্টিকেল 14 ইকুয়ালিটি বিফোর লয়ের বেশ কিছু কিছু এক্সেপশনাল গ্রাউন্ডের, তার মধ্যে কি বললাম, আর্টিকেল 361 একটা গ্রাউন্ড, যেখানে প্রেসিডেন্ট, গভর্নর এবং রাজপ্রমুখ এরা পায়, ঠিক আছে। তাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল প্রসিডিংস তোলা যায় না, তাদের বিরুদ্ধে কোনো সিভিল প্রসিডিংস তোলা যায় না 2 মাস অগ্রিম নোটিশ ছাড়া, ঠিক আছে। তারা যখন অফিসে থাকবেন বা যখন তারা অফিস সার্ভ করবেন, হ্যাঁ, তাদের বিরুদ্ধে কোনো রকম অ্যারেস্ট ওয়ারেন্ট বা কোনো জেলে বন্দি করা যাবে না, ঠিক আছে। তো এইগুলো তারা পায়। এছাড়া কি বললাম, আর্টিকেল 361 এর কথা বললাম, কোনো ব্যক্তি সে যদি লোকসভা হোক, রাজ্যসভা হোক বা পার্লামেন্টের কোনো ট্রু রিপোর্ট বা স্টেট লেজিসলেচারের কোনো ট্রু রিপোর্ট পাবলিশ করে, ঠিক আছে, তার জন্য তার বিরুদ্ধে কোনো সিভিল বা কোনো ক্রিমিনাল প্রসিডিংস তোলা যাবে না, ঠিক আছে। তো এটা অ্যাড করেছে মোরারজি দেশাই গভর্নমেন্ট, আমি বললাম, একটু মনে রেখো। তার সাথে সাথে আর কি বলা হলো না, আর্টিকেল 105 বললাম এবং আর্টিকেল 194 বললাম। আর্টিকেল 105টা যারা পার্লামেন্টের মেম্বার তাদের জন্য অ্যাপ্লিকেবল, এবং 194 কাদের জন্য, যারা স্টেট লেজিসলেচার মেম্বার তাদের জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে। আর একটা বললাম কি আমি, যে লাস্ট কথা, যে আর্টিকেল 31C এটাও ছিল না, এটাও আমরা অ্যাড করেছি থ্রু 25th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971। লাস্ট একটা কথা বলি, আর্টিকেল 14 কিন্তু একটা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের পার্ট, ঠিক আছে। আর্টিকেল 14 কিন্তু একটা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের পার্ট বা রুল অফ ল, তোমরা দেখবে রুল অফ ল, ঠিক আছে, আইনের শাসন, নো ওয়ান ইজ অ্যাবাভ দ্য কনস্টিটিউশন, তাই না। এই রুল অফ ল কিন্তু একটা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের পার্ট, ঠিক আছে। তোমাদের জন্য দুটো প্রশ্ন থাকবে। নাম্বার 1, এই বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনটা আমরা কোন কেস থেকে পেয়েছি, বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের কথা কি আদৌ আমাদের কনস্টিটিউশনে আছে, ঠিক আছে। আর একটা প্রশ্ন থাকবে, আর্টিকেল 39 বি এবং আর্টিকেল 39 সিতে কি প্রভিশন আছে, 39 বি এবং 39 সিতে কি প্রভিশন আছে। তো আশা করি অন্যান্য ভিডিওর মতো এটাও তোমাদের ইনফরমেটিভ লেগেছে, ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং আমি আবারও বলছি, খুব শিগগিরই আমি আসছি তোমাদের ম্যারাথন এমসিকিউ সিরিজ নিয়ে। তোমরা বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করো, আর নতুন ভিডিও পেতে আবারও একবার বলছি, তোমরা কিন্তু এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা তোমরা দাবিয়ে রেখো, যাতে নতুন ভিডিও দিলে তোমরা কিন্তু পেতে পারো, ঠিক আছে। তো তোমরা ভালো থেকো, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো টাটা।